Welcome to Chart Edge. I am Propdex Trader and your mentor Orko. তো আজ আমরা টেকনিক্যাল অ্যানালিসিস বেসিক টু অ্যাডভান্স কোর্সের মধ্যে 50তম ভিডিও বা 50তম ক্লাস রেডি করছি, যেটা প্রাইস প্যাটার্ন দিয়ে শুরু হচ্ছে। ঠিক আছে, এতদিন পর্যন্ত আমরা কি কি শিখেছি তার একটা রিক্যাপ দেখে নিই। যেমন আমরা শিখেছি শুরুতেই ডাও থিওরি, তারপর ক্যান্ডেল প্যাটার্ন, মাল্টিপল ক্যান্ডেল প্যাটার্ন, তারপর সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, ভলিউম, গ্যাপ, মুভিং অ্যাভারেজ, এগুলো সম্পর্কে আমরা পড়েছি। ঠিক আছে, তো এখান থেকে আমরা মোটামুটি একটা মার্কেটের ধারণা পেয়েছি যে টেকনিক্যাল অ্যানালিসিস কীভাবে করতে হয়। ঠিক আছে, এবার নেক্সট স্টেপে আমরা শিখব যে প্রাইস প্যাটার্ন কী এবং প্রাইস প্যাটার্ন মার্কেটে কিভাবে কাজ করে। আপনারা অনেকেই শুনে থাকবেন যে ডবল টপ তৈরি হয়েছে, ডবল বটম তৈরি হয়েছে, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, পিনাট প্যাটার্ন, এই ধরনের প্যাটার্নগুলো সম্পর্কে, কাপ অ্যান্ড হ্যান্ডেল, কাপ উইদাউট হ্যান্ডেল, এই ধরনের প্যাটার্নগুলো সম্পর্কে আপনারা অনেক জায়গায় শুনে থাকবেন বা প্রচলিত কথায় এরকমও শুনতে পারেন যে এম প্যাটার্ন, ডাব্লু প্যাটার্ন, ভি প্যাটার্ন, এই ধরনের জিনিসগুলো শুনে থাকবেন। যারা মোটামুটি মার্কেটে আছেন বা টেকনিক্যাল অ্যানালিসিসের একটু আধটু জানেন, তারা এই জিনিসগুলো শুনবেন। এবার এই জিনিসগুলো কী, এটার ভেতরে সাইকোলজি কী এবং এটা মার্কেটে কিভাবে কাজ করতে হয়, এই বিষয় নিয়ে আমরা ডিটেলসে শিখব। ঠিক আছে, যেরকম আমরা প্রত্যেকটা ক্লাসকে ইন ডিটেলসে শিখেছি, প্রত্যেকটা টপিককে ভেঙে ভেঙে সাব টপিক করে সেগুলোকেও আরও 2, 3, 4 ক্লাসের মাধ্যমে শিখেছি, ঠিক একইভাবে ইন ডিটেলসে আমরা প্রাইস প্যাটার্নও শিখব। ঠিক আছে, প্রতিদিন একটা করে প্যাটার্ন শেখার চেষ্টা করব। যদি একটা প্যাটার্ন একদিনে কমপ্লিট যদি না হয়, তাহলে সেটাকে আমরা 2 দিনের কন্টিনিউ করব। ঠিক আছে, এখানে কিন্তু যদি কোনো স্টক সম্পর্কে আলোচনা করা হয়, সেটা কোনোভাবেই বাই বা সেল করার জন্য না, সেটা শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিস শেখার জন্যই কিন্তু আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং আপনারা নিজেরা আগে টেকনিক্যাল অ্যানালিসিস শিখে আগে সেটা ব্যাক টেস্ট করার পরেই কিন্তু মার্কেটে অ্যাপ্লাই করবেন। এমন না কিন্তু যে আজকে আপনি কোনো একটা জিনিস শিখলেন, কালকেই গিয়ে সেটার ওপরে একটা ট্রেড নিয়ে নিলেন, সেটা কিন্তু করবেন না। সেটা যে কোনো কারোর কাছ থেকে শিখেই কিন্তু করবেন না। ঠিক আছে, দ্যাট ইজ মাই রিকোয়েস্ট। এবার শুরু করা যাক। প্রাইস প্যাটার্ন জিনিসটা কি? ট্রানজাকশন বিটুইন এ রাইজিং অ্যান্ড ফলিং ট্রেন্ড আর often signaled by identifiable trading range known as price pattern। মানে মার্কেট যখন কন্টিনিউয়াসলি ওপরের দিকে ওঠে বা মার্কেট যখন কন্টিনিউয়াসলি নিচের দিকে নামে, তখন সেটা একতরফাভাবে ওপরে ওঠে বা নিচে নামে না। ঠিক আছে, তাহলে কিভাবে নামে বা ওঠে? মার্কেট যখন ওপরে ওঠে তখন ওপরে উঠলো, কিছুদিন একটা রেঞ্জ বানালো, আবার ওপরে উঠলো, আবার একটু নিচে নামলো, তারপর আবার বেশ কিছুটা উপরে উঠলো, তারপর আবার হয়তো একটা নিচের দিকে এলো, তারপর আবার ওপরের দিকে গেল। এইভাবে মার্কেট ওপরের দিকে উঠতে থাকে। ঠিক আছে, এবার এই যে রেঞ্জগুলো বানাচ্ছে, এই রেঞ্জের মধ্যে একটা স্পেসিফিক একটা প্যাটার্ন লুকিয়ে থাকে। ঠিক আছে, আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসে আমরা কি পড়েছিলাম? হিস্টোরি রিপিটস ইটসেলফ, মানে HISTORY, হিস্টোরি রিপিটস মানে কি? হিস্টোরি রিপিটস মানে হলো আগে যে ঘটনাগুলো হয়েছে তার পুনরাবৃত্তি কিন্তু আমরা ভবিষ্যতে দেখতে পাবো। ঠিক আছে, সেই জন্য এই যে প্যাটার্নগুলো আমরা এখানে দেখছি, সেই প্যাটার্নগুলো কিন্তু অনেকটা
মাল্টিপল চার্টে মানে এরকম ধরুন 50টা 100টা 200টা চার্টে যদি লক্ষ্য করি, এই সেম একইভাবে একটা সিমিলারিটি আমরা দেখতে পাবো, যে সেখানে এই ধরনের যখনই একটা জায়গায় যখন আমরা রেঞ্জ করে মার্কেট, তখন একই রকম টাইপের একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। ঠিক আছে, এই প্যাটার্নগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে শিখতে হবে। ঠিক আছে, এটা ইউএস মার্কেটের ধরুন চার্ট তৈরি হয়েছে 120-30-40 বছর ধরে। ইন্ডিয়ান মার্কেট এই 30-40 বছরের যে অর্গানাইজড হিস্টোরি আছে, মানে আমাদের যেখানে হিস্টোরিটা একদম পেপারে আছে, এবং যখন থেকে এই কম্পিউটারাইজেশন হওয়ার পর থেকে, সেটা চার্টিং সফটওয়্যার আসার পর থেকে, সেই জিনিসগুলো আরও অনেক বেশি ইজি হয়ে গেছে। ঠিক আছে, এবার এখন 100টা চার্ট দেখতে টাইম লাগে হার্ডলি 5 মিনিট। হার্ডলি 5 মিনিটের মধ্যে আপনি 100টা চার্ট দেখতে পারেন। ঠিক আছে, সেরকম সফটওয়্যারও এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে। ট্রেডিং ভিউয়ের মধ্যে এমন কিছু অপশান আছে যেখান থেকে আপনি 5 মিনিটের মধ্যে 100টা চার্টকে আপনি এক নজরে দেখে নিতে পারবেন। সেই জিনিসগুলো আছে। এবার আমাদের শিখতে হবে যে এই ধরনের যখনই প্যাটার্ন তৈরি হচ্ছে, তার মধ্যে সিমিলারিটি কী আছে। ঠিক আছে, বা কোন প্যাটার্ন তৈরি হলে মার্কেটের ওপরের দিকে যাওয়ার প্রবাবিলিটি বেশি বা কন্টিনিউ হওয়ার প্রবাবিলিটি বেশি, আর কোন প্যাটার্ন তৈরি হলে নিচের দিকে যাওয়ার প্রবাবিলিটি বেশি। দেখুন, প্রাইস প্যাটার্ন দু রকমের হয়। প্রাইস প্যাটার্ন দু রকমের হয়। একটা হলো কন্টিনিউয়েশন প্যাটার্ন, TINUATION, continuation, and the second one is reversal, REVERSAL, রিভার্সাল। ঠিক আছে, একটা প্যাটার্ন কি হয় কন্টিনিউয়েশন, আর একটা হয় রিভার্সাল। ওকে, কন্টিনিউয়েশন মানে হলো যে ট্রেনটা চলছে সেই ট্রেনটা চলবে, যে ট্রেনটা চলছে সেই ট্রেনটা চলবে, তার মাঝের যেটা আছে সেটা হলো কন্টিনিউয়েশন। ঠিক আছে, আর রিভার্সাল মানে হলো যে ট্রেনটা চলছে সেই ট্রেনটা উল্টো দিকে ঘুরবে, তার মাঝে এমন কিছু প্যাটার্ন তৈরি হয় যেটাকে বলা হয় রিভার্সাল প্যাটার্ন। ঠিক আছে, একটা ট্রেন চলছে, তারপরে আরেকটা ট্রেন চলবে কি না সেটা প্রেডিক্ট করার জন্য কিছু প্যাটার্ন তৈরি হয়। আবার কিছু প্যাটার্ন আছে যেগুলো একটা ট্রেন চলছে, সেই ট্রেনটা ঘুরবে, তার মাঝে একটা প্যাটার্ন তৈরি হয়। ঠিক আছে, তাকে বলা হয় রিভার্সাল প্যাটার্ন। কিন্তু মজার জিনিস হলো ম্যাক্সিমাম যে প্রাইস প্যাটার্ন সেগুলো কন্টিনিউয়েশন অথবা রিভার্সাল হিসাবে তৈরি হয়েছিল প্রথমে। ঠিক আছে, যে কন্টিনিউয়েশন অথবা রিভার্সাল, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই যে সমস্ত প্যাটার্নের মধ্যে বেশিরভাগ প্যাটার্ন কন্টিনিউয়েশন অ্যান্ড রিভার্সাল দুটো হিসাবেই কিন্তু কাজ করতে পারে। ঠিক আছে, আজকে যে প্যাটার্নটা সম্পর্কে আমরা শিখব রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন, সেটা কিন্তু প্রথমে যখন আমরা শুরু হয়েছিল বা প্রথম দিকের কিছু কিছু বই যদি আমরা দেখি টেকনিক্যাল অ্যানালিসিসের একদম শুরুর দিকের, সেখানে কিন্তু রেক্ট্যাঙ্গেলকে রিভার্সাল প্যাটার্ন হিসাবে কিন্তু দেওয়া আছে, বা রিভার্সাল প্যাটার্ন হিসাবে এটাকে আইডেন্টিফাই করা আছে। কিন্তু বর্তমানে রেক্ট্যাঙ্গেল রিভার্সালের সঙ্গে সঙ্গে কিন্তু কন্টিনিউয়েশন প্যাটার্ন হিসাবে, এটা কিন্তু মেনলি রিভার্সাল প্যাটার্ন। ঠিক আছে, কিন্তু বর্তমানে রেক্ট্যাঙ্গেল রিভার্সালের সাথে সাথে কন্টিনিউয়েশন প্যাটার্ন হিসাবেও কিন্তু কাজ করে। ওকে, কন্টিনিউয়েশন প্যাটার্ন হিসাবেও কিন্তু কাজ করে, এটাতেও যেমন কাজ করে এখানেও তেমন কাজ করে। কিভাবে কাজ করে
রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন কী, রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন মার্কেটে আমরা কীভাবে দেখব, এই সমস্ত জিনিস নিয়ে এবার আমরা আলোচনা করব। ঠিক আছে, এতক্ষণ বোঝা গেল যে প্রাইস প্যাটার্ন জিনিসটা কী, বা প্রাইস প্যাটার্ন কীভাবে মার্কেটকে আইডেন্টিফাই, প্রাইস প্যাটার্ন কত রকমের, প্রাইস প্যাটার্ন দু রকমের, একটা হলো কন্টিনিউয়েশন, একটা রেক্ট্যাঙ্গেল। ওকে, ক্লিয়ার। এরপর রেক্ট্যাঙ্গেল দেখুন, এ ট্রানজিশনাল অর horizontal phase separating rising and falling price trend discussing earlier in trend known as rectangle. রেক্ট্যাঙ্গেল মানে কি? রেক্ট্যাঙ্গেল মানে হলো আয়তক্ষেত্র। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেলের বাংলা মানে কি? রেক্ট্যাঙ্গেল এর প্রাইস প্যাটার্ন আমরা ছেড়ে দিলাম। রেক্ট্যাঙ্গেল বাংলায় মানে হলো একটা আয়তক্ষেত্র বা একটা আয়তকার ক্ষেত্র। আয়তকার ক্ষেত্র এখানে বা টেকনিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে কখন তৈরি হয়? আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল তৈরি হয় যখন প্রাইস একটা জোনের মধ্যে কনসলিডেট করে। ঠিক আছে, প্রাইস একটা যদি জোনের মধ্যে কনসলিডেট করে এবং অলমোস্ট একই রকম যদি হাই বানায়, অলমোস্ট একই হাই বানাতে হবে, এখানে কিন্তু কনসলিডেট করলে হবে। ঠিক আছে, এবং অলমোস্ট একই যদি লো বানায়, ওকে, অলমোস্ট একই হাই লো বানিয়ে যদি প্রাইস একটা রেঞ্জের মধ্যে কনসলিডেট করে, সেটা যে কোনো টাইম ফ্রেমে হতে পারে, 5 মিনিট হতে পারে, বা 1 আওয়ার হতে পারে, 1 ডে হতে পারে, 1 উইক হতে পারে, 1 মান্থ টাইম ফ্রেম হতে পারে, যে কোনো টাইম ফ্রেমের মধ্যে প্রাইস যদি একই হাই লো বানিয়ে অলমোস্ট একটা রেঞ্জের মধ্যে কনসলিডেট করে, তাহলে সেটাকে আমরা বলি কি? সাইডওয়েজ মার্কেট। ঠিক আছে, এবার তার মধ্যে এই সাইডওয়েজ মার্কেটের যে ওপরের দিকের এটা কি, যেখানে হাই কন্টিনিউয়াসলি বানাচ্ছে সেটা কি? রেজিস্ট্যান্স। এবং যেখানে লো কি বানাচ্ছে সেটা হলো সাপোর্ট। এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বরাবর যদি একটা আমরা হরাইজন্টাল ট্রেন্ড লাইন টানি, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বরাবর যদি আমরা একটা হরাইজন্টাল ট্রেন্ড লাইন টানি, আরেকবার মন দিয়ে শুনবেন, একটা সাইডওয়েজ মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বরাবর যদি আমরা হরাইজন্টাল ট্রেন্ড লাইন টানি বা হরাইজন্টাল লাইন টানি, তাহলে আমরা যে প্রাইস প্যাটার্নটা পাবো তাকে আমরা বলবো রেক্ট্যাঙ্গেল। ওকে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বরাবর যদি দুটো লাইন টানি, তাহলে যেটা আমরা প্যাটার্ন পাবো সেটাকে বলবো রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, আমরা মাল্টিপল টাইম যখন সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাস হয়েছিল তখন আমরা পড়েছিলাম যে নিচের দিকে মার্কেট যখন কন্টিনিউয়াসলি একবার দুবার যখন এলো, তখন আমরা সেখান দিয়ে একটা সাপোর্ট লাইন টানবো এবং তারপর যে জায়গাগুলো থাকবে যতবার হবে সেখানে কিন্তু মার্ক করব। ঠিক আছে, এবং যতবার বেশি হবে সেটার কিন্তু গুরুত্বটা তত বাড়বে। ঠিক আছে, এখানে যেমন একবার দুবার হওয়ার পর 3, 4, 5, 6, 7, 8, 9 বার, 9-10 বার কন্টিনিউ হয়েছে। ঠিক আছে, এরপর এখানেও তাই 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 9-10 বার মোটামুটি এখানে। এবার জেনারেলি 3 বার, 4 বার, 5 বার, 6 বারও আমরা 6 বার 7 বারও কিন্তু এরকম একটা সাইডওয়েজ রেঞ্জের মধ্যে ঘুরতে দেখতে পাই। ঠিক আছে, এবং ইরেসপেক্টিভ অফ টাইম ফ্রেম, যে কোনো টাইম ফ্রেমের মধ্যে কিন্তু এটা হয়। ওকে, তো এখানে আমরা কি দেখছি যে এখানে যে আমাদের ছবিতে যেটা আমাদের ডিসকাস করা আছে সেটাতে দেখুন কি হচ্ছে, ডাউন সাইড ব্রেকআউট সিগন্যাল। ডাউন সাইড ব্রেকআউট সিগন্যাল মানে কি? এটা একটা রিভার্সাল সিগন্যাল, তার জন্য প্রিভিয়াস ট্রেন্ড ম্যাটার করে। এখানে কিন্তু প্রিভিয়াস ট্রেন্ডটা ম্যাটার করে। যেমন ক্যান্ডেলস্টিক অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা যখন ক্যান্ডেলস্টিক যখন অ্যানালিসিস করেছিলাম তখনও যেমন প্রিভিয়াস ট্রেন্ড যেমন ম্যাটার করতো, যেমন একটা মারুবোজো ক্যান্ডেল কোথায় তৈরি হবে সেটা যেমন ম্যাটার করতো, যেমন মর্নিং স্টার ইভিনিং স্টার কোথায় তৈরি হবে সেটার ওপর ম্যাটার করতো, ঠিক সেরকমভাবেই এখানে কিন্তু প্রিভিয়াস ট্রেন্ড কিন্তু ম্যাটার করে। এখানে যদি রিভার্সাল হিসাবে কাজ করে, ধরুন একটা আপ ট্রেন্ড কন্টিনিউয়াসলি আগে হচ্ছে, একটা আপ ট্রেন্ড হওয়ার পর মার্কেট কন্টিনিউয়াসলি ওপরের দিকে গেছে, তারপর একটা সাইড ওয়েজ রেঞ্জ প্লে হচ্ছে। ঠিক আছে, সাইড ওয়েজ রেঞ্জ, এই বি হলো আমাদের সাপোর্ট
এ হলো আমাদের রেজিস্ট্যান্স, ঠিক আছে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে চলাফেরা করছে, ঠিক আছে। এবার যদি সাপোর্ট লেভেল ব্রেক করে তাহলে এটা কিন্তু একটা বেয়ারিশ সিগন্যাল হবে, ঠিক আছে। যদি সাপোর্ট লেভেল ব্রেক করে তাহলে এটা কিন্তু বেয়ারিশ সিগন্যাল হবে। এবং যদি এটা ওপরের দিকে ওঠে, যদি রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে তাহলে কিন্তু এখানে একটা বুলিশ সিগন্যাল হবে। ওকে, দুটো জিনিসই কিন্তু মন দিয়ে দেখুন, ঠিক আছে। এখানে আমাদের যে ক্লাস নোটস এখানে পরপর দুটো জিনিস লেখা আছে, কিন্তু আমি একসাথেই সেটা জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। একটা রেক্ট্যাঙ্গেল প্যাটার্নের মধ্যে হয়তো আপ ট্রেন্ডের পর একটা রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন বা একটা সাইডওয়েজ মার্কেট তৈরি হলো। সেই সাইডওয়েজের যদি সাপোর্ট লেভেল যদি ব্রেক করে তাহলে এটা কিন্তু একটা বেয়ারিশ বেয়ারিশ প্যাটার্ন কিন্তু একটা তৈরি হবে, ঠিক আছে। আর এই উপরের লেভেলটা বা রেজিস্ট্যান্স যদি ব্রেক করে তাহলে উপরে কি হবে, বুলিশ BULLISH একটা বুলিশ প্যাটার্ন তৈরি হবে। ওকে, ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এখানে আমরা কি দেখলাম যে যদি ট্রেন্ড আপ ট্রেন্ড হয়, তার যদি সাপোর্ট লেভেল ব্রেক করে তাহলে সেটা হয়ে যাবে বেয়ারিশ ট্রেন্ড, যদি রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে তাহলে হয়ে যাবে সেটা বুলিশ ট্রেন্ড। সেম অ্যাজ যদি পিরিয়ড ট্রেন্ড নেগেটিভ হয়, যদি প্রিভিয়াস ট্রেন্ড যদি নেগেটিভ হয়, 1 মিনিট, তারপর একটা নেগেটিভ একটা কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ড চলছে, ধরুন এক বছর ধরে একটা ডাউন ট্রেন্ড কন্টিনিউয়াসলি চলছে, তাহলে মার্কেট তো কোথাও তো গিয়ে একটা দাঁড়াবে। দাঁড়ানোর পর কী হবে, একটা সাইডওয়েজ মার্কেট তৈরি হবে যখন আর সেলার থাকবে না। এবার সাইডওয়েজ মার্কেট কেন তৈরি হয় সেটা একবার আমি একটু বলে দিই, ঠিক আছে। বা এই ধরনের রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন কেন তৈরি হয়, যখন আপ ট্রেন্ড মার্কেটে চলে তখন কে অ্যাক্টিভ থাকে, বুল অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। বুল বা ডিমান্ড ডিমান্ড অ্যাক্টিভ থাকে বা বেশি থাকে, তা সেই জন্য তো প্রাইস ওপরের দিকে ওঠে। তারপর একটা টাইম পর্যন্ত প্রাইস ওপরের দিকে ওঠার পর যখন সমস্ত ডিমান্ড যখন অ্যাবজর্ব হয়ে যায় তখন কি হয়, সমস্ত ডিমান্ড অ্যাবজর্ব হয়ে গেলে প্রাইস তো সেখানে দাঁড়িয়ে যাবে। আর যখন আর একটাও বুল যখন আর থাকে না, মানে একটাও বুল থাকে না, একটা বলা ভুল, যখন ডিমান্ডটা পুরো অ্যাবজর্ব হয়ে যায়, মানে যতক্ষণ পর্যন্ত ডি ফর ডিমান্ড গ্রেটার দেন এস, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রাইস ওপরের দিকে ওঠে, ঠিক আছে। এবার এটাকে যদি আমরা একটা রেঞ্জ হিসাবে ধরি, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের, যখন এই দাগটা অলমোস্ট ডি এর কাছে থাকে তখন কিন্তু প্রাইস কন্টিনিউয়াসলি ওপর দিকে ওঠে, ঠিক আছে। কিন্তু একটা টাইম পরে কি হয়, প্রাইস ওপরের দিকে উঠছে, এটা ধরলাম আমরা 100 টাকা, এটা ধরলাম আমরা 500 টাকা, ঠিক আছে। 100 থেকে 500 টাকা হয়ে যায়, তখন কি ডিমান্ড আস্তে আস্তে কমবে। তো যদি 100 টাকা থেকে প্রাইস কন্টিনিউয়াসলি 500 টাকা হয়ে যায় তখন ডিমান্ড আস্তে আস্তে কমবে। কারণ কি, যে বাই করছিল সে কীভাবে বাই করছিল, যে আমি নিচের প্রাইসে বাই করছি ওপরের প্রাইসে গিয়ে সেল করব বলে, সেই জন্যে তো কেউ নিচের প্রাইসে বাই করে, তা না হলে তো আর কেউ নিচের প্রাইসে, মানে বাজার থেকে আমি যদি কালকে বেশি দাম না পাই তাহলে তো আজকে আমি কম দামে এই জিনিসটা কিনবো না। যদি আমাকে ব্যবসা করতে হয়, ব্যবসা করার মূল মন্ত্র কি, কম দামে জিনিস কেনা, বেশি দামে জিনিস বিক্রি করা, এটাই হলো ব্যবসার মূল মন্ত্র। এবার কন্টিনিউয়াসলি 100 টাকা থেকে 500 টাকা হয়েছে, এবার কম দাম এবং বেশি দাম এটা নির্ধারণ করার ফর্মুলা কি, এটা
টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, কোয়ান্ট অ্যানালিসিস, বিভিন্ন অ্যানালিসিস আছে যে ইন্ট্রিনসিক ভ্যালু বা বাজারের আসল মূল্য হওয়া কত উচিত এবং এখন বাজারে কত মূল্য সেটা, বা এখন প্রাইস কত এবং কত মূল্য হওয়া উচিত সেটা খুঁজে বার করার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। তার মধ্যে একটা জিনিস হলো টেকনিক্যাল অ্যানালিসিস, যেটা আমরা শিখছি, ঠিক আছে। এছাড়াও ফান্ডামেন্টাল অ্যানালিসিস আছে, যেখানে মার্কেট সেই কোম্পানিটাকে ইন ডিটেলসে ফাইন্যান্সিয়ালি অ্যানালিসিস করে বার করা হয় যে এখন বাজারে কত টাকা মূল্য এবং কত টাকা মূল্য হওয়া উচিত, ঠিক আছে। এবং যারা কোয়ান্ট অ্যানালিস্ট তারা আরও অন্যভাবে অ্যানালিসিস করে, যে এখন বিভিন্ন নাম্বারের ওপর তারা অ্যানালিসিস করে যে এখন কত টাকা প্রাইস এবং কত টাকা হওয়া উচিত, এবং কত টাকা হওয়া উচিত এটা যদি কত টাকা সেটার থেকে অনেক বেশি হয় তাহলে কী হবে, সেখানে একটা বড় একটা গ্যাপ তৈরি হবে। তার ফলে কী হবে, সেখানে একটা ডিমান্ড বাড়বে, কিন্তু ডিমান্ডটা আস্তে আস্তে কমবে কখন, যখন এই গ্যাপটা আস্তে আস্তে কমবে, ঠিক আছে। এখন ধরলাম আমরা প্রাইস আছে 100 টাকা, কিন্তু যারা অ্যানালিস্ট তারা অ্যানালিসিস করে দেখলো যে প্রাইসটা অলমোস্ট 500 টাকা হতে পারে, ঠিক আছে। সেটা যে কোনো কারণেই হোক তারা অ্যানালিসিস করে দেখলো। এবার এই 100 টাকা থেকে 500 টাকা যদি হতে পারে, এই ভাবনাটা যদি অনেক বেশি সংখ্যক মানুষের থাকে তাহলে কি হবে, বাজারে ডিমান্ডটা বাড়বে। এটা যদি অনেক বেশি সংখ্যক মানুষের মধ্যে থাকে তাহলে বাজারে ডিমান্ডটা বাড়বে, ঠিক আছে। এবং যদি কম সংখ্যক মানুষের মধ্যে থাকে, এবার ধীরে ধীরে যখন এই 100টা বেড়ে 500-র কাছাকাছি চলে যাচ্ছে, এবার ধরলাম এটা 475 টাকা প্রাইস হয়ে গেছে, 475 প্রাইস হয়ে গেছে বর্তমান প্রাইস, এবং সবার মনে হচ্ছে যে বাজারে প্রাইসটা 500 টাকা পর্যন্তই যেতে পারে, তার বেশি এখন আর আপসাইড লাগছে না। তার মানে কি, এখানে ছিল আমাদের 400 টাকার একটা গ্যাপ, এবার এখানে 475 টাকা প্রাইস অলরেডি হয়ে গেছে, আর কত টাকা বাকি আছে, মাত্র 25 টাকা হতে বাকি আছে। তাহলে এই 25 টাকা তখন কি, এই 100 লেভেলে যতজন বায়ার ছিল বা যতজন কিনতে ইচ্ছা ছিল, এই 475 লেভেলে তো ততজন কিনতে ইচ্ছুক থাকবে না, না। এবার তখন কি কমে যাবে, তখন ডিমান্ডটা অপেক্ষাকৃত সাপ্লাইয়ের মধ্যে এখানে মোটামুটি একটা নিউট্রাল জোনে চলে আসবে, ঠিক আছে। এবার নিউট্রাল জোনে কী হবে, নিউট্রাল জোনে চলে এলে প্রাইসটা 500-র কাছাকাছি গিয়ে এই 475 থেকে 500 এখানে গিয়ে একটা আটকে যাবে, ঠিক আছে। এবার 475 থেকে 500-র মধ্যে আটকে যাবে যতক্ষণ না 475 থেকে 500-র মধ্যে গিয়ে আটকে যাবে। কিন্তু এটা থেকে যদি ভিউ চেঞ্জ করতে হলে এটা এখান থেকে দু রকম সিনারিও হতে পারে। এক, যদি নেক্সট কোনো বায়ার এসে এই 500 টাকার যে স্টকটা সেটাকে অ্যানালিসিস করে বলে যে এই 500 টাকার স্টকটার আরও আমি আপসাইড দেখতে পাচ্ছি আপ টু 1000 টাকা পর্যন্ত আমি প্রাইসটার একটা আপসাইড দেখতে পাচ্ছি, সেটা যদি অনেক বেশি সংখ্যক মানুষ আইডেন্টিফাই করে, এই 500 টাকার অনেক বেশি সংখ্যক মানুষও হতে পারে, বা একটা বড় ফান্ড বা অনেক বড় কোনো ফান্ডও হতে পারে, মানে তার কাছে এই 500 টাকার থেকে 1000 টাকা যেতে পারে। এটা যদি অনেক বড় কেউ একজন আইডেন্টিফাই করে যার কাছে অনেক বেশি টাকা আছে সেই স্টকটা কেনার মতো, বা সেই স্টকের প্রাইস চেঞ্জ করার মতো পাওয়ার যদি থাকে, এমন কারোর যদি মনে হয় যে 500 টাকাটা 1000 টাকা যেতে পারে, সে একটা রিটেলেরও মনে হতে পারে যে আজকে সে একটা স্টক 10 টাকায় চলছে, সেই স্টকটা কালকে 1000 টাকা হবে, ঠিক আছে। সেই তাহলে সে বাই করতে পারে। সে কতগুলো কোয়ান্টিটি বাই করলো, সে 100টা কোয়ান্টিটি বাই করলো, কিংবা মানলাম আমি 1000 কোয়ান্টিটি বাই করলো, তাতে কিন্তু প্রাইসের কোনো রকম চেঞ্জ হবে না, ঠিক আছে। কিন্তু এই 500 টাকাটা 1000 টাকা হবে, এটার যদি এমন কেউ আইডেন্টিফাই করে যার কাছে পাওয়ার আছে, ধরে নিলাম 1 কোটি শেয়ার কেনার, 1 কোটি শেয়ার বাই করার, 1 CR
সংখ্যক 1 কোটি সংখ্যক শেয়ার বাই করার তার কাছে পাওয়ার আছে, ঠিক আছে। তা 1 কোটি টাকা 500, তার মানে কি তাকে সেই স্টকের মধ্যে 500 কোটি টাকা ইনভেস্ট করতে হবে, তবে সে 1 কোটি শেয়ার তাকে বাই করতে হবে, তাই তো। তার মানে 500 কোটি টাকা যদি একটা স্মল ক্যাপ স্টক, এটা যদি রিলায়েন্স হয় সেখানেও প্রাইসে খুব বেশি 19-20 হবে না। এবার সেটা যদি কোনো একটা ছোটো স্টক হয় তাহলে সেই প্রাইসটা চেঞ্জ হবে স্মল ক্যাপ হলে, ঠিক আছে। এবার স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ কী সেই সব জিনিস নিয়ে আমরা পরে কোনো একটা সময়ে শান্তিতে বসে আলোচনা করব, ঠিক আছে। তবে এখন যেটা বলছি সেটা এখন বুঝুন। এই 500 থেকে 1000 টাকা যদি হয়, এটা যদি অনেক বড় কেউ আইডেন্টিফাই করে তাহলে এখান থেকে আবার প্রাইস উপরের দিকে উঠবে, ঠিক আছে। এবং যতক্ষণ না সে আইডেন্টিফাই করছে ততক্ষণ কিন্তু প্রাইস এই 475 থেকে ধরলাম আমি 500, এক্স্যাক্ট 500 না হয়ে হয়তো 520 এই প্রাইসের মধ্যে চলাফেরা করবে। এবার সেটা 1 সপ্তাহ 2 সপ্তাহ হতে পারে, 1 মাস 2 মাসও হতে পারে, আবার 6 মাস 1 বছরও হতে পারে, ঠিক আছে। এটা ডিপেন্ড করে। আর একটা সিনারিও হতে পারে যেখানে সেই কোম্পানিটায় এমন কিছু কনসার্ন বা একটা নেগেটিভ একটা কিছু এলো, যার ফলে মনে হলো যে এই 500 টাকাটা কমে 300 টাকা হয়ে যাবে, এই 500 টাকাটা কমে 300 টাকা হয়ে যাবে। সেটা হয়তো কোনো একটা এরকমই বড় ফার্ম যার কাছে অনেক বেশি পরিমাণ শেয়ার আছে, ঠিক আছে, যার কাছে এই কোম্পানিটার অনেক বেশি পরিমাণ শেয়ার আছে, সে অ্যানালিসিস করে বার করলো যে এই কোম্পানিটার এখন 500 টাকার দামটা অনেক বেশি, কিন্তু এই কোম্পানিটা 500 টাকা সামনের হয়তো 3 মাস 6 মাস 1 বছর পরে সেটার হয়তো প্রাইস থাকবে না, ঠিক আছে। তখন সে কী করবে, সে 500 থেকে চেষ্টা করবে সেই 500তেই বেরিয়ে যাওয়ার, ঠিক আছে, 500তে ধীরে ধীরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। সেই জন্য এখানে একটা কনসলিডেশন বা সাইডওয়েজ মার্কেটের মধ্যে সে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। আর তাকে যদি ইমিডিয়েট সেল করতে হয় তাহলে কিন্তু প্রাইস নিচের দিকে আসবে, ঠিক আছে। কিন্তু তাকে যদি ইমিডিয়েট সেল করতে হয় তাহলে কিন্তু প্রাইস নিচের দিকে আসবে। কারণ কি? কারণ তাকে তো 1 কোটি পরিমাণ এক সেকেন্ড, এখানে ধরলাম আমরা 470, এটা 520, ঠিক আছে। এই রেঞ্জের মধ্যে সে চেষ্টা করবে যে বেরিয়ে যাওয়ার, ধীরে 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 সে চেষ্টা করবে এই রেঞ্জে, যখন মার্কেট যখন রেঞ্জ ক্রিয়েট হচ্ছে তার মধ্যে কিছু 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 করে ধীরে ধীরে সেল করে দেওয়ার, যদি সেটা একজন আইডেন্টিফাই করে, ঠিক আছে। এবং কোনো একটা সময় সেম আইডেন্টিফিকেশান ধরলাম 10 জন মিলে একই সাথে সেই শেয়ারটা সম্পর্কে আইডেন্টিফাই করেছে যে এটা 500 টাকা না হয়ে সেটাকে 300 টাকা হয়ে যাবে, ঠিক আছে। যদি এটা আইডেন্টিফাই একসাথে 10 জন করে তাহলে 10 জন মিলে একসাথে যখন সেল করতে যাবে তখন প্রাইসটা নিচের দিকে চলে আসবে, ঠিক আছে। কিন্তু যতক্ষণ না আইডেন্টিফাই করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রাইস একটা সাইডওয়েজ মার্কেটে থাকবে। তাহলে বোঝা গেল যে রেক্ট্যাঙ্গেল কীভাবে তৈরি হয় এবং কীভাবে রেক্ট্যাঙ্গেলের ব্রেকআউট ব্রেকডাউন হয়, তার ভেতরে সাইকোলজিটা কী। সাইকোলজি বোঝাটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। শুধু মাত্র টেকনিক্যাল অ্যানালিসিস বুঝলে হবে না, টেকনিক্যাল অ্যানালিসিসের ভেতরে কী চলছে সেটা যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা কিচ্ছু লাভ হবে না ইন লং টার্ম, ওকে। তাহলে আমরা কি দেখলাম যে প্রাইস যদি আপ ট্রেন্ডে থাকে তারপর যদি একটা সাইডওয়েজ জোন যদি তৈরি করে, তার যদি সাপোর্ট লেভেলটা ব্রেক করে
তাহলে প্রাইস নিচের দিকে আসবে, এবং যদি একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয়, তারপর যদি একটা প্রাইস কনসলিডেট করে এবং যদি ব্রেক করে, তাহলে একটা যেই দিকে ব্রেক করবে সেই দিকে কিন্তু একটা ট্রেন্ড কন্টিনিউ হবে। ঠিক আছে, এমন না যে এটা শুধুমাত্র রিভার্সাল প্যাটার্ন হিসাবে কাজ করবে বা শুধুমাত্র কন্টিনিউয়েশন প্যাটার্ন হিসেবে তৈরি করবে। সেম জিনিস এখানেও একই, এখানে যেটা আমাদের রিভার্সাল হিসাবে তুলে দেওয়া আছে, সেম জিনিস এখানে কিন্তু আমাদের এটা কন্টিনিউয়েশন হিসেবে তুলে ধরা আছে। আপ ট্রেন্ড, একটা সাইড ওয়েজ মার্কেট, সেখান থেকে ওপরে আপসাইড ব্রেক করলো, তাহলে কিন্তু আমাদের সেটা ওপরের দিকে যেতে পারে। ঠিক আছে, আবার এখানে একটা ডাউন ট্রেন্ডের পরে একটা সাইডওয়েজ মার্কেট, সেখান থেকে কিন্তু নিচের দিকে যেতে পারে। ঠিক আছে, এবার আমরা আরেকটু থিওরি দেখি যে সাইজ অ্যান্ড ডেপথ, দ্য লঙ্গার দ্য প্যাটার্ন টেক্স কমপ্লিট, দ্য গ্রেটার দ্য প্রাইস ফ্লুয়েন্সন উইদিন ইট। মানে পরিষ্কার কথা হলো, যত বড় হবে জোনটা, যতটা বড় হবে তত বেশি সেটার স্টেবিলিটি থাকবে। আমরা বারবার একই জিনিস আলোচনা করেছি যে 5 মিনিটের যে প্যাটার্ন তৈরি হচ্ছে তার থেকে 1 আওয়ারে যে প্যাটার্ন তৈরি হচ্ছে সেটা বেশি পাওয়ারফুল, 1 আওয়ারে যে প্যাটার্ন তৈরি হচ্ছে সেটার থেকে ডেইলিতে যে প্যাটার্ন তৈরি হচ্ছে সেটা বেশি পাওয়ারফুল, এবং ডেইলিতে যে প্যাটার্ন তৈরি হচ্ছে তার থেকে কিন্তু উইকলিতে যে প্যাটার্ন তৈরি করছে সেটা কিন্তু আরও বেশি পাওয়ারফুল। এইভাবে কিন্তু চলবে। ঠিক আছে, এবার যত বেশি টাইম নেবে একটা কনসলিডেশন বা একটা সাইডওয়েজ ফেজের মধ্যে, সেটা কিন্তু ততটাই বেশি এফেক্টিভ হবে। ঠিক আছে, এ প্যাটার্ন দ্যাট শোজ আপ অন মান্থলি চার্ট ইজ লাইকলি মোর সিগনিফিকেন্ট ওয়ান প্লটেড ইন intraday data so far. The longer the formation of any pattern takes and the more often it fails to break through its outer boundaries, the greater it is significance of the ultimate penetration. ঠিক আছে, the time taken to complete a formation is important because of the amount of asset changing hand, and also because a movement in price beyond the boundaries of pattern means that the balance between buyer and seller has altered. এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, বিকজ অফ দ্য অ্যামাউন্ট অফ অ্যাসেট চেঞ্জিং হ্যান্ড। মানে কি, একটা সাইডওয়েজ মার্কেট সেটা যত বড় হবে, এখানে ধরুন ভলিউমও তো হচ্ছে না, প্রতিদিন ভলিউম হচ্ছে, এবার ভলিউমটাও মানে কি সেই পরিমাণ কোয়ান্টিটি প্রতিদিন হাত বদল হচ্ছে। ঠিক আছে, এবার কন্টিনিউয়াসলি যদি অ্যাভারেজ ভলিউম যেভাবে থাকে সেরকমভাবে যদি কন্টিনিউয়াসলি অ্যাভারেজ ভলিউম হয়, যদি খুব কম যদি ভলিউম না হয়, তার মানে সেখানে অনেক বেশি কোয়ান্টিটির হাত বদল হচ্ছে। এবার সেটা যখন হবে, তার মানে কি অনেক এই ধরনের কাজ কোনো রকম রিটেল, এই ধরনের কোনো রকম প্যাটার্ন বা কোনো কিছু রিটেলের পক্ষে বানানো সম্ভব না। ঠিক আছে, সমস্তটাই করে যাদের কাছে কোয়ান্টিটি থাকে তারা, এবং কোয়ান্টিটি রিটেলের কাছে থাকে না, কোয়ান্টিটি থাকে মিউচুয়াল ফান্ডের কাছে, HNI এর কাছে, DII, FII এদের কাছে থাকে কোয়ান্টিটি। তো তারাই মেনলি পারফর্ম করে। রিটেলের ওই 50টা 100টা 200টা স্টক আমাদের কিনে বেচে সেখানে কোনো প্রাইসের প্যাটার্ন আমরা চেঞ্জ করতে পারি না। ঠিক আছে, তো জিনিসটা বোঝা গেল যে এটা যতটা বেশি হবে ততটাই, যত বড় হবে ততটা ভালো হবে। এবার আমাদের আরেকটা জিনিস দেখব। ঠিক আছে, ব্রেকআউট বা ব্রেকডাউন যদি করে তাহলে তার কতটা যেতে পারে। ঠিক আছে, একদম সিম্পল হিসাব, যতটা আমাদের রেক্ট্যাঙ্গেলের যেটা লেন্থ বা ব্রেথ, রেক্ট্যাঙ্গেলের যে ব্রেথ, এখানে A থেকে B এর মধ্যে যে ব্রেথ, সেই ততটা কিন্তু ওপরে বা নিচের দিকে যাবে। ঠিক আছে, এই A থেকে B এর যে ব্রেথ সেটাই কিন্তু নিচের দিকে যাবে, মানে এখান থেকে আমরা টার্গেট নির্ধারণ করতে খুব সুবিধা হয়। ঠিক আছে, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট জিনিস।
যে একটা সাইডওয়েজ মার্কেট কনসলিডেট করছে, যদি ওপর দিকে ব্রেক করে তাহলে কতটা যাবে, ঠিক যতটা জায়গা নিয়ে এরা কনসলিডেট করেছে। ধরলাম আমরা এখানে কনসলিডেট করেছে, এখানে ওপরের নিচেরটা 90, ওপরেরটা 100, ঠিক আছে। এই 90 থেকে 100 কত পয়েন্ট হচ্ছে? 10 পয়েন্ট। তাহলে 100 থেকে ওপরের দিকে যাওয়ার প্রথম প্রবাবিলিটি কত? 110, ঠিক আছে। যদি নিচের দিকে ব্রেক করে তাহলে কোথায় যেতে পারে? 80, ঠিক আছে। এই 10 পয়েন্ট যেখানে কাজ করেছে সেটা যেতে পারে। এখানে আমি পার্সেন্টেজ হিসাবে বলছি না, পার্সেন্টেজ হিসাবে ক্যালকুলেশন করলে সেটা আবার অন্যরকম ক্যালকুলেশন হয়ে যাবে, ঠিক আছে। কারণ এখান থেকে 10%-এর মধ্যে একটা প্লে হয়েছে, এবার 100 থেকে 10% হয় 110, কিন্তু 90 থেকে যদি 10% নিচের দিকে নামে তাহলে সেটা কিন্তু 81 হবে, 80 হবে না। এবার অতটা কিন্তু আমাদের পিকচার পারফেক্টভাবে মার্কেটে কাজ হয় না, কিন্তু যেভাবে আপনারা হয়তো এখানে যদি 10 পয়েন্ট কাজ হচ্ছে তো উপরে 10 পয়েন্ট, নিচে 10 পয়েন্ট, এইভাবেই কিন্তু আপনারা ধরে কাজ করে নিতে পারেন, ঠিক আছে। মোটামুটি এখানে একটা অ্যাপ্রক্স হিসাবে কাজ হয়। এখানে 10 পয়েন্টের জায়গায় হয়তো আপনি দেখতে পেলেন কোনো সময় 8 পয়েন্ট থেকে মার্কেট ঘুরে গেল, 8 পয়েন্ট উপরে গেল, তারপর থেকে ঘুরে গেল। হয়তো কোনো সময় দেখলেন 10-এর বদলে 15 পয়েন্ট উপরে উঠলো, কিন্তু আমাদের একটা অ্যাজিউমিং 10 পয়েন্টের একটা মোটামুটি টার্গেট নিয়ে চলতে হবে। এই জিনিসটা ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। এরপর যদি আমাদের ফার্স্ট টার্গেট অ্যাচিভ হয় তাহলে সেকেন্ড টার্গেট কত হবে? ওই এ থেকে বি এর যে ডিস্টেন্স এটারই মাল্টিপেল হবে, ঠিক আছে। আবার একটা মাল্টিপেল করে নেবেন, সেটা হয়ে যাবে সেকেন্ড টার্গেট। থার্ড টার্গেট কী হবে? আবার একটা মাল্টিপেল হবে। যদি আমরা অন্য কোনো সাপোর্ট বা অন্য, কিন্তু প্র্যাকটিক্যালি কী হয়, আমরা আগে কোথাও না কোথাও আমরা একটা সাপোর্ট কিংবা একটা মুভিং অ্যাভারেজ ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পাই, ঠিক আছে। তো সেই সমস্ত লেভেলগুলোও কিন্তু আমাদের এক একটা সাপোর্ট হয়ে যায়, কিন্তু সমস্ত কিছু যদি না থাকে তাহলে কিন্তু এটার মাল্টিপেলে কিন্তু সাপোর্ট হয়। যে কোনো প্যাটার্ন হয়তো দেখলাম একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন যদি ব্রেক করে তাহলে এখানকার যেটা ব্রেথ সেই অনুযায়ী এটা ফার্স্ট টার্গেট, তারপরে সে তার মাল্টিপল হিসাবে সেকেন্ড টার্গেট, থার্ড টার্গেট, এইভাবে চলতে থাকে। বা ট্রায়াঙ্গেল প্যাটার্ন কী সেটা নিয়ে আমরা অন্যদিন আবার আলোচনা করব, ঠিক আছে। এখন থিওরি ক্লাসটাতেই অলমোস্ট 40 মিনিট কমপ্লিট হয়ে গেল আজকে। আই থিঙ্ক প্র্যাকটিক্যাল ক্লাস করানো সম্ভব না, প্র্যাকটিক্যালটা আমরা চার্টে নেক্সট দিন দেখব, কেননা থিওরিতে এখনও একটু বাকি আছে, সেটাকে আমরা কমপ্লিট করি, ঠিক আছে। এখানে ডাউন সাইড ওটা দেখেছি, আপ সাইডও তাই, যতটা রেঞ্জ হবে এখানে ঠিক যতটা রেঞ্জ হবে ঠিক ততটাই ওপরের দিকে উঠবে, ওকে ক্লিয়ার। এবার কনফার্মেশন অফ ভ্যালিড ব্রেকআউট। এবার কনফার্মেশন অফ ভ্যালিড ব্রেকআউট এখানে মেনলি যে জায়গাগুলোতে নজর দিতে হবে সেটা হলো ওভারঅল ভ্যালিড সিগন্যাল known as whipsaw occurs established under convention with 3% penetration of boundaries concluding that breakout is valid. এটা একটা পয়েন্ট, যদি কনসলিডেশন আপনারা ডেইলিতে দেখেন তাহলে 3% মানে উপর নিচে ধরুন একটা রেঞ্জ আছে, ঠিক আছে। এবার কোনো সময় এমন হবে না যে সেই যে রেজিস্ট্যান্স সেখানেই রেজিস্ট্যান্স নেবে, যেখানে সাপোর্ট সেখানেই রেজিস্ট্যান্স নেবে, সেখানে 1-2% ওপর নিচে যেতে পারে। তাহলে এখানে বলা হচ্ছে যে 3%, যদি 3% পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, ঠিক আছে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের বাইরে। যদি 3%-এর বাইরে যদি ক্লোজ করে, ঠিক আছে, এমন না কিন্তু গেল মানেই আমাদের সেটা কনফার্ম হলো। এখানে ক্যান্ডেল স্টিক প্যাটার্নে বা টেকনিক্যাল প্যাটার্নে সমস্ত সময় আমরা কিন্তু ক্লোজিং প্রাইসের জন্য ওয়েট করব। সেই টাইম ফ্রেমে যদি ক্লোজ করে, যদি উইকলি হয় তাহলে উইকলি ক্লোজিং, এবং যদি ডেইলি হয় তাহলে ডেইলি ক্লোজিং যদি করে তাহলে সেটাকে আমরা
ভ্যালিড ব্রেকআউট হিসাবে মানব। ঠিক আছে, অ্যানাদার ফ্যাক্টর হেল্প আর্লি ব্রেকআউট দ্যাট গুড ব্রেকআউট শুড হোল্ড ফর সেভারেল পিরিয়ড। মানে একটা ব্রেকআউটের সব থেকে পেন কি জানেন? ব্রেকআউটের সব থেকে বড় প্রবলেম হলো ফেক আউট। মানে একটা আপনাকে ফেক ব্রেকআউট হলো, আবার ইনস্ট্যান্ট ভেতরে চলে এলো। এই ব্রেকআউটের ট্র্যাপ কিন্তু মাল্টিপল মানুষ কিন্তু হয়, মানে অলমোস্ট রিটেল সবাই কিন্তু এই ব্রেকআউটে ট্র্যাপ হয়। এমনকি আমরাও অ্যাজ এ প্রফেশনাল ট্রেডারও ব্রেকআউটের ট্র্যাপ অনেক সময় হয়ে থাকি। ঠিক আছে, কিন্তু পার্থক্য এটাই যে আমরা কুইকলি সেই ট্রেডটা থেকে বেরিয়ে যেতে সামর্থ্য হই ছোটো লস নিয়ে। কিন্তু যারা রিটেল মাইন্ডসেট নিয়ে কাজ করছে তারা সেখান থেকে বেরোতে পারে না, বা তাদের হয়তো একটা বড় লস দেখার একটা সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে, এই দেখুন এই ধরনের ট্রেড করলে এ স্টপ শুড বি প্লেস বিলো সাপোর্ট লেভেল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, কিন্তু আমরা যদি এই ধরনের কীভাবে আমরা ট্রেড নেব, ট্রেডিং প্যাটার্ন সম্পর্কে আমরা নেক্সট দিন ডিসকাশন করব। যখন আমরা চার্টে ডিসকাস করব তখন আমরা ডিসকাস করব যে কোথায় টার্গেট থাকবে, কোথায় স্টপ থাকবে, রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন কীভাবে আমরা ট্রেড করব। ঠিক আছে, তো সেটা নিয়ে আমরা এই বিষয়টা নিয়ে নেক্সট দিন যেহেতু ডিসকাস করব, আজকে আর ততটা ভেতরে যাচ্ছি না। আজকে আরেকটা জিনিস ডিসকাস করি শেষ করার আগে, সেটা হলো রিট্রেসমেন্ট জিনিসটা কি, খায় না খায় আমাকে, সেই জিনিসটা নিয়ে আমরা আজকে একটু ডিসকাস করি। ঠিক আছে, দেখুন মার্কেট কন্টিনিউয়াসলি নিচের দিকে আসছে, এসে একটা সাইডওয়েজ প্যাটার্ন তৈরি করছে। এতটুকু কীভাবে তৈরি করে এবং কখন ব্রেক করে, এই 40 মিনিটে আশা করি সবার ক্লিয়ার। যদি না ক্লিয়ার হয়ে থাকে তাহলে মাল্টিপল টাইম ক্লাসটা দেখুন, আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। এরপর ব্রেক করার পর অলমোস্ট 100-র মধ্যে 50 থেকে 70 বার আমরা দেখি যে প্রাইসটা আবার ধীরে ধীরে যেখান থেকে ওপরে উঠেছিল সেই পয়েন্টের কাছে আবার ফিরে আসছে। ঠিক আছে, যেই পয়েন্ট থেকে ওপরে উঠেছিল সেই পয়েন্টের কাছে আবার ফিরে আসছে। তার মানে কি হচ্ছে? রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ক্লাসে বারবার এই জিনিসটা কিন্তু আমরা পড়েছিলাম। কারণ কি? কারণ নিচের লেভেলের যারা বায়ার তারা ওয়েট করে আবার সেই লেভেলে কখন প্রাইস আসবে, আমরা কখন আবার একবার এন্ট্রির সুযোগ পাবো। সেই জন্য এখানে যে সাপোর্টটা সেখানে কিন্তু রেজিস্ট্যান্স হয়। ঠিক আছে, এবং যখন প্রাইস ওপরের দিকে যায় তখন বেশ কিছু সেলার ওয়েট করে যে মার্কেট থেকে আমরা কুইক প্রফিট বুক করব। যারা নিচের লেভেলে বাই করতে থাকে তারা ওপরের লেভেলে একটু গেলে তারা সেল করে বেরিয়ে যায়। তার ফলে কী হয়? প্রাইস ধীরে ধীরে নিচে নেমে আসে। ঠিক আছে, প্রাইস যদি নিচে নেমে আসে তখন সেখানে আমরা একটা এন্ট্রি করার সুযোগ পাই, সেটাকেই বলা হয় রিট্রেসমেন্ট বা ব্রেকআউট রিটেস্ট। এই জোনটাকে কি বলা হয়? রিটেস্ট, TEST, ব্রেকআউট রিটেস্ট। মানে কি? এটা হলো ব্রেকআউট লেভেল, এখানে আবার রিটেস্ট করলো। ঠিক আছে, এটা একবারও টেস্ট করতে পারে, এটাকে দুবারও টেস্ট করতে পারে, কিন্তু আমাদের এই জায়গায় অ্যালার্ট থাকতে হবে যে ব্রেকআউট রিটেস্ট করে সেটা যদি নিচের দিকে না নেমে যায়। ঠিক আছে, যদি ব্রেকআউট রিটেস্ট করে যদি নিচের দিকে আবার চলে আসে তাহলে সেটা কিন্তু ফেক ব্রেকআউট বা ফেক আউট হবে। ঠিক আছে, ব্রেকআউট রিটেস্ট যদি আমরা ব্রেকআউট ট্রেডার হই, চেষ্টা করব ব্রেকআউটের সব থেকে কাছে
বাই করার। যদি ব্রেকআউট থেকে অনেকটা বেশি ওপরে উঠে যায়, আমরা এই লেভেলে কিন্তু কোনোভাবেই বাই করব না, ঠিক আছে? ব্রেকআউট থেকে উপরে উঠে গেলে কিন্তু আমাদের স্টপ লস থাকবে না। ব্রেকআউট থেকে ওপরে উঠলে আমাদের মাথায় রাখতে হবে, যদি ব্রেকআউট রিটেস্ট হয় তাহলে কিন্তু আমরা এই লেভেলে আবার একবার এন্ট্রি করার সুযোগ নেব, ঠিক আছে? এটা কিন্তু গুড লেভেল, কিন্তু এই ওপরের লেভেলে কিন্তু আমরা কোনোভাবেই এন্ট্রি করব না। এটা কিন্তু যারা বিগিনার ট্রেডার তাদের অনেকবার কিন্তু এই ভুলটা হয়, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এটাকে কি বলা হয়? ব্রেকআউট রিটেস্ট। ওকে, এর সাথে ব্রেকআউট রিটেস্ট একটা খুব সুন্দর একটা ফর্মুলা, যেখান থেকে আমরা ব্রেকআউট রিটেস্ট মাল্টিপল টাইম, মানে আমরা যতদিন টেকনিক্যাল অ্যানালিসিস শিখবো ততদিন আসবে, ঠিক আছে? সেই জিনিসটা আমি একটু বলে দিলাম। এরপর আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হলো ভলিউম, ঠিক আছে? আমাদের যখন একটা রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন বা যে কোনো প্যাটার্ন যখন ক্রিয়েট হবে, রেক্ট্যাঙ্গেল প্যাটার্নের মধ্যে এগুলো সমস্ত কিছু ডিটেলসে আমরা এখানে বলে দিচ্ছি, যাতে আমাদের পরবর্তী যখন প্যাটার্নগুলো পড়ব তখন যাতে সেই টার্মগুলো বললে আপনারা খুব সহজেই রিকল করতে পারেন, ঠিক আছে? সেই জন্য এর মধ্যে ডিটেলসে বলে দিচ্ছি। সে যে কোনো প্রাইস প্যাটার্ন যখন ব্রেক হবে তখন এই ব্রেকের মুভমেন্টে আমরা কিন্তু একটা বড় ভলিউমের সার্জ দেখব, ঠিক আছে? বিগ ভলিউম কিন্তু আমরা দেখব, ঠিক আছে? ছোট ভলিউমের থেকে কিন্তু অপেক্ষাকৃত আমরা বড় ভলিউম বার দেখব ব্রেকআউটের মুখে, ঠিক আছে? ব্রেকআউটটাকে কিন্তু আরেকটু বেশি স্ট্রং করে বা কনফার্মটাকে আরেকটু বেশি করে ভলিউম। যদি লো ভলিউমে ব্রেকআউট হয়, যদি হাই হাই ভলিউমে যদি ব্রেকআউট হয়, দ্যাট ইজ ভেরি গুড। যদি লো ভলিউমে হয় সেখানে কিন্তু আমাদের একটা কনসার্নের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু আমরা বাই করব না ঝট করে বা খুব তাড়াতাড়ি, আমরা সেখানে কিন্তু ডিসিশন নেব না, আমরা কিন্তু ওয়েট করব। যদি ব্রেকআউটটা লো ভলিউমে হয়, লো ভলিউমে ব্রেক করলে সেখান থেকে নিচের দিকে আসার প্রবাবিলিটি অনেক বেশি থাকে। যদি হাই ভলিউম মানে 3x 4x 3x 5x এরকম যদি ভলিউম, এমনকি 10xও যদি এরকম যদি ভলিউম থাকে, তবে গিয়ে সেই যে ব্রেকআউট সেটাকে একটা সাস্টেন্ড ব্রেকআউট হিসাবে আমরা ধরব, ঠিক আছে? তাহলে মোটামুটি ভলিউম সম্পর্কে ক্লিয়ার হলো যে ব্রেকআউটের কাছাকাছি জোনের মধ্যে আমাদের কিছু প্রাইস প্যাটার্ন ব্রেকআউটের কাছাকাছি জোনে কিন্তু আমাদের একটা স্ট্রং ভলিউম থাকতে হবে। স্ট্রং ভলিউম মানে হলো ম্যাক্সিমাম লোক একটা অনেক বড় একটা ভলিউম হওয়া মানে কি, আগে ছোট ছোট ভলিউম হচ্ছিল, মানে সেখানে যে পরিমাণ মানুষের ইন্টারেস্ট ছিল কেনার বা বেচার, তার থেকে অনেক বড় ভলিউম হলে সেখানে ইন্টারেস্ট বোঝায় মানুষের, যে প্রাইসটা ব্রেক করে যখন ওপরের দিকে উঠছে তখন সেটা অনেক বেশি পরিমাণ কোয়ান্টিটি ওপরের দিকে ঠেলে তুলছে, ঠিক আছে? এবং সেটা যদি ছোট কোয়ান্টিটিতে যদি হয়, সেম একই জিনিস, যে একদম ছোট কোয়ান্টিটি আছে কিন্তু প্রাইস ওপরের দিকে উঠছে, তার মানে কি বাজারে কোনো কারণে লিকুইডিটি নেই, সেই জন্য ছোট কোয়ান্টিটি বাই করতে গেলেও প্রাইসকে ওপরের দিকে তুলতে হচ্ছে। এবার প্রাইসের যখন বাজারে লিকুইডিটি আবার ফিরে আসবে, হয়তো একদিন দুদিনের জন্য লিকুইডিটি কমে যায়, কিন্তু যদি বাজারে যখন লিকুইডিটি ফিরে আসবে তখন প্রাইসটা নিচের দিকে আসার আবার একটা প্রবল সম্ভাবনা থেকে যাবে। লিকুইডিটি মানে বাজারে ভলিউম, মানে ওভারঅল মার্কেটে যদি বা সেই স্টকটায় কোনো কাজ হচ্ছে না, সেই স্টকে যদি কোনো একটা স্টকে হয়তো কোনো ভলিউম নেই, তখন কি হবে? তখন আপনাকে খুব কম কোয়ান্টিটি কিনতে হলেও আপনাকে বেশি দাম দিয়ে কিনতে হবে, ঠিক আছে? যেমন এটাকে লিকুইডিটিটাকে আমরা একটা ওপেন মার্কেটের এক্সাম্পল দিয়ে বোঝাই। আমরা প্রতিদিন ধরুন বাজারে
আলু কিনতে পাওয়া যায়। আলু সবার কাছে অ্যাভেলেবেল থাকে। আমরা সবাই জানি যে বাজারে গেলে আমরা একটা হয়তো এক্স টাকায় 30 টাকায় কিংবা 35 টাকায় 1 কেজি আমরা আলু পাবো। কিন্তু একদিন হঠাৎ করে আপনি বাজারে গিয়ে দেখলেন যে মাত্র 3 জন আলু বিক্রি করছে। ঠিক আছে, মাত্র 3 জন বাজারে আলু বিক্রি করছে, আর কারোর কাছে কোথাও আলু নেই। হয়তো বাজারে অন্যদিন 100 জনের কাছে আলু থাকে। তার মানে কী হবে, সেই দিন ডিমান্ডটা অনেক বেশি থাকবে। ঠিক আছে, সেদিন ডিমান্ডটা অনেক বেশি থাকার কারণে কী হবে, আপনি অন্যদিন 1 কেজি আলু কিনতে যদি আপনি 30 টাকা দিয়ে দেন, তাহলে সেই দিন 1 কেজি আলু কিনতে আপনাকে 50 টাকা 100 টাকাও দিতে হতে পারে। কারণ সেই 3 জন যে প্রাইসটা ডিসাইড করবে সেটাই আপনাকে দিতে হবে, কারণ আপনার তো আলু দরকার। কিন্তু আপনি কতটুকু কিনবেন? আপনি 1 কেজিই কিনবেন, কারণ আপনি জানেন যে পরের দিন আবার বাজারে আলু চলে আসবে। কিন্তু পরের দিন যখন আবার নেক্সট ডেতে যখন সবার কাছে আবার যখন আলু অ্যাভেলেবেল থেকে যাবে, চলে আসবে, তখন আপনি কী করবেন? আবার 1 কেজি কিনবেন 30 টাকা দিয়ে। তার মানে কী হলো, এই যে একদিনের জন্য যে 50 টাকা 100 টাকা যে আলুর দামটা উঠেছিল, সেটা আবার কমে 30 টাকা হয়ে গেল, বা সেদিন কমে 28 টাকাতেও আপনি পেতে পারেন। ঠিক আছে, কিন্তু এই দামে, কিন্তু এটা আমরা বায়ার হিসেবে দেখলাম, বা আমরা খরিদ্দার হিসেবে দেখলাম। কিন্তু অ্যাজ এ দোকানদার বা যার কাছে আলু আছে, সে এই 50 টাকা 100 টাকায়, সেই 100 টাকায় ধরুন বা 50 টাকায় সেইখানে আলুটা বিক্রি হচ্ছে। সেই আলুটা কোনো একজন দোকানদার এসে যদি কেনে, যে আজকে আমি 100 টাকায় আলুটা কিনছি, কালকে আমি সেটাকে আজকে আমি 50 টাকায় আলুটা কিনছি, কালকে আমি সেই আলুটাকে 100 টাকায় বিক্রি করব, সেই ভেবে যদি সে এই আলুটাকে কেনে, সে কি লাভ করবে? লাভ করবে না, লস করবে। কারণ আগের দিন 50 টাকায় আলুটা কেন বিক্রি হয়েছে? কারণ আলুর গাড়ি যেখান থেকে, আলুর যে কোল্ড স্টোরেজ আছে সেখান থেকে আলু আসেনি, সেই জন্য আলুটা 50 টাকায় বিক্রি হয়েছে। 30 টাকার আলু 50 টাকায় বিক্রি হওয়ার কারণ কি? যে কোল্ড স্টোরেজ থেকে গাড়িটা আসতে পারেনি, গাড়িটা কোথাও একটা আটকে গেছে, সেই জন্য 30 টাকাটা 50 টাকায় বিক্রি হয়েছে। এবার যদি কেউ 50 টাকায় সেই আলুটা কিনে ভাবে আমি পরের দিন বসে আমি বলবো যে 100 টাকায় বিক্রি করব, আর আমার কাছ থেকে সবাই এসে কিনবে, সেটা কিন্তু প্র্যাকটিক্যাল নয়, সেটা ইমপ্র্যাকটিক্যাল। কারণ কি, পরের দিন আলুর গাড়ি আসবে, সেটা একদিন আটকাতে পারে, পরের দিন কিন্তু আসবে। এই যে সিনারিও, এটাকে বলা হয় ইললিকুইডিটি। এতটা বলে বোঝানোর কারণ হলো, সেটা হলো ইললিকুইডিটি, মানে বাজারে নেই, জিনিস নেই, ভলিউম নেই, বা লোক এখানে নেই কাজ করার। যখন বাজারে লোক কাজ করতে আবার আসবে, তখন কিন্তু একটা স্টক সেটা কিন্তু আবার নিজের জায়গায় জন্য ফিরে আসতে পারে। সেই জন্য ভলিউম বা লিকুইডিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং ব্রেকআউটের কাছে ভলিউম কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার ধরুন সেমই আলুর এক্সাম্পলটা দিয়েই আমি লিকুইডিটি বোঝাই। ধরুন বাজারে 1 কেজি 30 টাকা দিয়ে চলছে, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেই জন্য আমি এখানে সময় নিচ্ছি। কিন্তু ধরুন একটা ফেস্টিভ্যাল সিজন আসছে, বা ধরুন দুর্গা পুজো আসছে, ঠিক আছে, ঠিক আছে, দুর্গা পুজো আসছে, তখন বাজারে এই 30 টাকার আলুই, সবার কাছে আলু অ্যাভেলেবেল আছে, কিন্তু সবাই মিলে একসাথে দাম বাড়িয়ে 30 টাকাটা 33 টাকা করেছে, বা 32 টাকা করেছে। ঠিক আছে, তখন সবাই যখন একসাথে দাম বাড়িয়েছে, তখন আমাদের কিনতে হবে সেই 32 টাকাতেই। ঠিক আছে, সেই 32টা পুজোর ফেস্টিভ্যাল, ডিমান্ড আছে আলুর আরও। দেখুন, তখন বাড়িতে লোকজন আসবে, তার সাথে অনুষ্ঠান হবে, যেমন পুজোর মণ্ডপে আলু লাগবে, বিভিন্ন জায়গায় আলু লাগবে, সেই জন্য 32টা 35ও হতে পারে। ঠিক আছে, 35টা 38, 40ও হতে পারে। ঠিক আছে, এবার যদি দোকানদারের পার্সপেক্টিভ থেকে ভাবি, যে 30-এর বদলে 32 টাকা হয়েছে, আমি যদি 32 টাকায় কিনে যদি ভাবছি যে আজকে আমি 32 টাকায় আলুটা কিনলাম,
কালকে আমি 35 টাকায় বিক্রি করব বা 38 টাকায় বিক্রি করব, সে সেটা তখন করতে পারে। আগের বার 50 টাকায় কিনে কিন্তু 100 টাকায় বিক্রি করতে পারেনি, সেখানে কিন্তু লস হয়েছে। কিন্তু এখানে যদি সে ভাবে যে আমি 30-এর বদলে 32 টাকা দাম হয়েছে, ধরুন এই লেভেলটা 30 টাকা, তার বদলে একটু বেড়ে গেছে 32 টাকা হয়েছে, ঠিক আছে, তখন দেখছে যে চারিদিকে অনুষ্ঠান ফেস্টিভ্যাল চলছে, গাড়ি থেকে প্রতিদিন আলু আসছে, আলু নিয়ে কোনো ঝঞ্ঝাট নেই, যে এমন নেই যে আলুর স্টকে কোনো রকম প্রেশার পড়ছে। তার সত্ত্বেও সবাই কেনা সত্ত্বেও মানুষ দেখছে যে 2 টাকা বেশিতে কিনছে। তার মানে দেখছে আজকে যদি 2 টাকা বেশিতে কিনছে, কালকে সে আরও 2 টাকা বেশিতে কিনতে পারে, পরশু সে আরও 2 টাকা বেশিতে কিনতে পারে। তাই সে 32 টাকায় কিনে 38-36 টাকা পর্যন্ত ওয়েট করবে, ঠিক আছে। তার মানে সবাই যখন আসবে তখন কিন্তু বাজারের ব্রেকআউট কাজ করবে। মোটামুটি এই পর্যন্তই, ঠিক আছে। কিন্তু এখানে ভলিউমের বিষয়ে একটা জিনিস বলে রাখি, এত ডিটেলসে ভলিউম বোঝানোর পরেও আর একটা জিনিস বলে রাখি, যে গুড ভলিউম এক্সপ্যানশন ইজ ডিজায়ারেবল বাট নট নেসেসারি এ ম্যান্ডেটরি, ঠিক আছে, নট নেসেসারিলি ম্যান্ডেটরি কন্ডিশন ফর এ ভ্যালিড ব্রেকআউট। মানে ভ্যালিড ব্রেকআউটের জন্য কিন্তু ভলিউম নেসেসারিলি ম্যান্ডেটরি নয়, মানে ভলিউম হতেই হবে তবেই গিয়ে আমি কাজ করব সেখানে কিন্তু নয়, ঠিক আছে। যদি আমরা ইন্ডেক্স লেভেলে ব্রেকআউট দেখি, তার সঙ্গে যদি কোনো একটা স্টক লেভেলে ব্রেকআউট দেখি, সেখানে যদি ভলিউম নাও হয়, সেখানেও কিন্তু আমরা একটা অ্যাটেম্প্ট নিতে পারি। কারণ কি, ইন্ডেক্স বা সেক্টর লেভেলে সেখানে ব্রেক করেছে, ঠিক আছে, সেই জন্য আমরা আবার স্টক স্পেসিফিকও যদি ব্রেক করছে, সেখানে আমরা একটা ভলিউম নাও হতে পারে, ঠিক আছে। কিন্তু এমন নয় যে খুব কম ভলিউম হচ্ছে, চারিদিকে অনেক বড় বড় ভলিউম হচ্ছে, কিন্তু যেদিন ব্রেকআউট আসল করলো বিও ডে বা ব্রেকআউট ডে, সেদিন খুব কম ভলিউম হলো, সেদিন সেখানে কিন্তু অ্যাটেম্প্ট না করাটাই বেটার। কিন্তু যদি অ্যাভারেজ ভলিউমও হয়, সেখানে কিন্তু আমরা একটা অ্যাটেম্প্ট করতে পারি। ওভারঅল এই পর্যন্তই আমরা আজকের ক্লাসটা কমপ্লিট করলাম। অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেল শুধুমাত্র থিওরি ক্লাস ডিসকাশন করার জন্য। যদি কেউ এই 1 ঘন্টা ক্লাস করে থাকেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি টেকনিক্যাল অ্যানালিসিস সত্যিই শেখাটা ডিজার্ভ করেন, ঠিক আছে। তো মন দিয়ে শিখবেন। হয়তো রেয়ারলি যদি 100 জন এই ভিডিওটা দেখে থাকে, তবে মোস্ট প্রবাবলি একজন এই এত 57 মিনিট বা 1 ঘন্টা এই ক্লাসটা কন্টিনিউ করেছে, ঠিক আছে। কারণ একটা রেক্ট্যাঙ্গেল প্যাটার্নের শুধুমাত্র থিওরিটিক্যাল ক্লাস করার জন্য 1 ঘন্টা টাইম খুব কম জনের কাছেই আছে, কিন্তু যাদের কাছে আছে তারা টেকনিক্যাল অ্যানালিসিস শিখবে এবং মার্কেট থেকে টাকা ইনকাম করবে ইন ফিউচার, সেটুকু আমি বিশ্বাস করি। এবং সবথেকে বড় কথা, সে টাকা লস তো করবে না, ঠিক আছে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমরা পরের দিন নেক্সট ক্লাসে রেক্ট্যাঙ্গেল প্যাটার্নের যে প্র্যাকটিক্যাল ক্লাস, সেটা নিয়ে আমরা আলোচনা করব। বাই।